আচ্ছা দেখ, একটা শেয়ার করছি, যখন বলবো যে দেখা যাচ্ছে কিনা তখন বলবো। আচ্ছা দেখ, পিডিএফটা শেয়ার করেছি, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? পিডিএফ দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ পুষ্পা তো ছিলিস, হ্যাঁ পুষ্পা তো ছিলিস না। আহ, আমরা সূত্র, হ্যাঁ, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। দেখ কিছু সূত্র আমরা পড়েছি সন্ধে, তো মেন সূত্রের মধ্যে মানে কিছু অপবাদ সূত্র রয়েছে, কালো সেগুলো পড়েছি, যেগুলো মেনে চলা হয় না। মানে হওয়া উচিত ছিল গুণ সন্ধি, হয়ে গেছে বৃদ্ধি, বা বৃদ্ধি হওয়া উচিত ছিল হয়ে গেছে গুণ, এগুলোকে অপবাদ বলা হয়। তো আজকে আমরা খুব সামান্য কিছু সূত্র পড়বো, এবং এগুলো কিন্তু খুব সহজ, দেখ খুব উপর সূত্র। তাহলে আমরা অত্যাষ্ঠায় সমাসে বা বার্তিক সূত্রটা পড়ে ফেলেছি। আজকে পড়বো ওমাং নিয়শ্চ। এবার এই যে ওমাং নিয়শ্চ, এটা যদি ভাঙি তাহলে কি আসবে? ওম, আর কি আসবে? আং। ঠিক আছে, একটা আসবে ওম, একটা আসবে আং। এবার একটা নিয়ম আছে যে আঙের যদি হলন্ত দিই, তাহলে হচ্ছে হলন্তটা কি করতে হয়? ডিলিট করতে হয়, এটা কিন্তু ন্যাচারাল ভাবে আমরা জানি। তাহলে আবার আঙের নাটা কেটে দেব এবং আ পড়ে থাকবে। তো এই যে ওম রয়েছে, তাহলে ওম যুক্ত আ, তারপরে মানে তালব্য সহায়চয় কোথাও থেকে হয়েছে, এটা মানে ইয়ে করে হয়েছে। মানে যখন আমরা কি হয় সমাস করি, তখন তালব্য সহায়চয় যুক্ত হয় এবং এই অর্থে। ঠিক আছে, তো এবার দেখ তাহলে এই দুটো শব্দ এখানে কি বলেছে, সূত্রটা মেন কি বলেছে? অবর্ণের পর ওম এবং আং থাকলে, তাহলে ওম তো থাকবে কিন্তু আঙের কি থাকবে? শুধু আ থাকলে, আং তো পুরো থাকবে না, কারণ নিয়মই হচ্ছে যে এটা গ্লিচ করতে হবে। তাহলে অবর্ণের পর যদি বলে দুটো থাকে, তাহলে পররূপ হয়। আচ্ছা পররূপ মানে কি জয়ন্ত? কালকে পড়েছি, পররূপ কথার অর্থ কি? পররূপ কথার অর্থ কি? পররূপ, এই যে লেখা আছে না যে পররূপ, পররূপ কথার অর্থ কি? কালকে বলেছি পররূপ কি। হুম, একদম, মানে পরের বর্ণটা আগে যুক্ত হয়ে যায়, ঠিক বলেছো তুই। ব্যাস। তাহলে এখানে দেখ একটা উদাহরণ রয়েছে, শিবায় ওম। তাহলে প্রথমত কন্ডিশন হচ্ছে আমার উত্তর পদে, মানে মানে পরের যে পদটা সেটা ওম আছে কিন্তু। তাহলে এখানে দিয়েছে যে ওম থাকবে, কিন্তু কিসের পর ওম থাকবে? না অবর্ণের পর। তাহলে শিবায়, যে শিবায় রয়েছে, এই যে অন্তস্থ রয়েছে, এই অন্তস্থটাকে ভাঙলে তো অ আসে, শিবায় আ আ। তো সেই জন্য আমরা অটাকে ধরছি, তাহলে শেষে অ রয়েছে, আর কি রয়েছে? মানে অ নিলাম, আর রয়েছে ওম রয়েছে। তাহলে এখানে বলছে কি কন্ডিশন হবে? তাহলে পরের রূপটা আগে চলে যাবে। তারপরে তাহলে কি হয়েছে দেখ, শিবা ওম, এই যে ও কারটা রয়েছে, এটা অন্তস্তয় ওকার হয়ে গেল। দেখ পুষ্পা একটু দেখ, হ্যাঁ, এটা হচ্ছে ও কারটা, যেটা অন্তস্তয় ওকার হয়ে গেল। কেন কি? এটাই নিয়ম যে পরের যে ওম, মানে এখানে বলেছে কি পররূপ হয়ে যায়। পররূপ মানে হচ্ছে পরের রূপটা, মানে ওম যে পরের রূপটা রয়েছে সেটা আগে চলে গেল, দিয়ে অন্তস্তয় ওকার হয়ে গেল। ঠিক আছে, সেই জন্য এখন আমরা বলতে পারি যে শিবায় প্লাস ওম ইজ ইকাল টু শিবা ওম। ঠিক আছে, তাহলে এটা সূত্র বলতে পারবি, যদি সূত্র জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবি যে ওমাং নিয়ে আসছে, কারণ ওম শব্দ রয়েছে। আর কি রয়েছে? শিব যুক্ত আ, মানে আংটা, বুঝলি তো, যেটা আঙের যে আ, মানে ঙটা তো থাকছে না, যুক্ত ইহি দিয়ে কি করছে এখানে, যে শিব যুক্ত এহি।
শিব এহি দিয়ে শিবে এহি হচ্ছে। এবার এইখানে দেখ রূপটা প্রথমে দেখ, তারপর নিয়ম কি বলেছে। এখানে প্রথমে আ প্লাস ইহি, তাহলে ইহি এহি এই সন্ধি করা হয়েছে, মানে ইহিটা এহি হয়ে গেছে। কেন হয়ে গেছে? বলছে ধাতুর সঙ্গে উপসর্গের সন্ধি আগে কর্তব্য। বলছে সন্ধি যখন করবো আমরা, তখন ধাতু আর উপসর্গ যদি হয় তাহলে তাদের সন্ধি আগে করতে হবে। দেখবি আমাদের যেমন হচ্ছে কোথাও কোনো কন্ডিশনে, মানে কোনো কাজ হচ্ছে, ধর যে আমি ছোটবেলায় দেখতাম যে আমি যখন রেশন নিতে যেতাম, মানে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কন্ট্রোল বলি, তো সেটা নিতে যাওয়ার সময় দেখতাম যে কিছু মেন লোক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, মানে তারা, আমরা লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতাম, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। বা বিভিন্ন দেখবি যে কোনো অফিস দপ্তরে হোক বা কোনো জায়গায় হলে চেনা পরিচিত মানুষ হলে তাদেরকে আগে ছেড়ে দেওয়া হয়। তো এখানেও সেই সন্ধির চেনা পরিচিত লোকজন, এটা কারা না, বলছে ধাতু, ধাতু মানে হচ্ছে ক্রিয়া, বুঝতে পারছিস, এবং উপসর্গ। তাহলে ধাতুর সঙ্গে উপসর্গের যদি সন্ধি হয়, মানে আলাদা আলাদা করে বলেনি কিন্তু, ধাতুও থাকবে প্লাস উপসর্গ থাকবে, তাহলে সেটা কিন্তু কি হবে, এখানে কিন্তু বলছে তাহলে তাদের আগে ছাড়তে হবে। সেই জন্য এই যে আ রয়েছে একটা উপসর্গ, ঠিক আছে। কি আর হচ্ছে দেখি, চেষ্টা শোনা যাচ্ছে আর নাকি বলবি, আর ভিডিওটা স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি বলবি? বেশ, তাহলে দেখ এখানে তাহলে উপসর্গ, একটা উপসর্গ, আর ইহি, এই ইহিটা কি হয়েছে, ইহিটা এহি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বল বল, বল বল, বাকিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওটা হতে পারে প্রসেসের জন্য, তো নেটের জন্য তো হতে পারে, এক দুবার এদিক ওদিক হয়ে যেতে পারে, সবারই নেট তো সমান নয়, তো হতে পারে, মানে সবারই, সবার নেটই সমান কিন্তু এরিয়া অনুযায়ী সেটা কম বেশি হয়ে যায়, ঠিক আছে? বেশ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে দেখ এইখানটা শুধু মাথায় রাখবি যে যুক্ত ইহিটা এহি করা হয়েছে, কারণ কি, কারণ এটা আগে উপসর্গ আছে বলে, এবং তারপরের যে রূপটা, তার পরের রূপটা হচ্ছে কি, যে মানে আমাদের ক্রিয়া বোঝাচ্ছে, মানে ইহি বা এহি কথার অর্থ কি? মানে এইটি আর কি, এই অর্থে, মানে এই বিষয়টি করা, করণীয় বা করছে, এই অর্থে কিন্তু বলছে ধাতুর, মানে করা মানে হচ্ছে এই বিষয়টি করা হচ্ছে, করণীয় মানেই হচ্ছে তো সেখানে কাজ বোঝাচ্ছে, তখনই ধাতু বোঝাবে, ঠিক আছে। তো সেজন্য ধাতুর সঙ্গে উপসর্গ সন্ধি হলে কিন্তু এটা করতে হবে। এটা খুব একটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা নয়, এই লাইনটা, কিন্তু প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্যই হোক সেটা, শিবায় ওম, শিবা ওম, ঠিক আছে। দেখ প্রথম উদাহরণটা বুঝতে পেরেছিস কিনা বল সবাই? আচ্ছা, তুই তো অ্যাড হয়েছিস পরে, আমি তো বলছি আরেকবার, আর বাকিদের একটু বল যে প্রথম উদাহরণটা বোঝা গেল কি? ঠিক আছে, বুঝতে পারছিস না? ঠিক আছে, আবার বলছি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি দেখ। এখানে এমন কিছুই নাই, দেখ বলছে অবর্ণের পর ডাইরেক্ট লেখা আছে অবর্ণ, মানে হচ্ছে অবর্ণ লেখা আছে, লিখে দিলাম। এরপরে যদি ওম শব্দ থাকে বা আং শব্দ থাকে, তাহলে ওম শব্দ লিখে দিলাম। তাহলে এই শব্দ যদি আগে, এটা এটা মাথায় রাখ যে আংটা ছেড়ে দেওয়া আগে, তাহলে অবর্ণের পর যদি ওম থাকে তাহলে পররূপ হয়। তাহলে পররূপ মানে কি? পররূপ মানে হচ্ছে এটা হচ্ছে পূর্বরূপ, এটা হচ্ছে পর, মানে পূর্বপদ আর উত্তরপদ, সহজ কথা। এবার পররূপের প্রথম বর্ণ কি রয়েছে? ওকার। তাহলে যদি অকারের পর ওম শব্দ থাকে তাহলে সেটা কি হবে না, এই ওটা এই দিকে চলে যাবে, মানে এই দিকে পূর্ব পদের দিকে চলে যাবে, এবং সেখানে যে বর্ণই থাকুক না কেন তার সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে দেখ প্রথমে কি রয়েছে,
শিবায়। তাহলে শিবায়ার লাস্টে কি আছে? অন্তঃস্থ আছে। তাহলে অন্তঃস্থটাও তো, অন্তঃস্থের মধ্যে তো অ আছে, তাই না? যে শিবায়, দেখ উচ্চারণ কর, অ আসবে। তাহলে সে হিসাব মতো এটাই দাঁড়ালো যে অ প্লাস ওম, তাই না? তাহলে এই যে ওটা সেটা আগে চলে যাবে। তার আগে কোনটা, আগে কি আছে? অন্তস্থ আছে। তাহলে শুধু অন্তস্থ থাকবে না, সেটা অন্তস্থয়ে ওকার হয়ে যাবে, ওটা আগে চলে গেল। সেই জন্য দেখ হয়েছে শিবা ওম, শিবায় ওম, এরকম হয়ে গেছে। দেখ বুঝলি গেছি। হ্যাঁ, আমি আমি এটা বলছি, এবার এটা আমি প্রথমটা বললাম, বুঝতে পেরেছিস কিনা ধর। আচ্ছা, এবার দেখ এরপর হচ্ছে আং আছে, আং। এবার আংটা দেখ, যেখানে যেখানে হলন্ত থাকে সঞ্জয় জানিস যে সেখানে সেখানে আমাকে তাকে বাদ দিতে হবে, তাই তো? তাহলে আঙের যদি নিয়াটা বাদ দিতে, তাহলে শুধু আই তো পড়ে থাকে। তো এটাই হচ্ছে এখানে কিন্তু আলোচ্য বিষয়, সেই জন্য বলছে দেখ যে আং থাকলেও পররূপ হয়। বেশ, এবার কি হবে? তাহলে শিব যুক্ত আ দিয়েছে, আং না দিয়ে আ দিয়েছে, কেন কি? ওঙাটা চলে গিয়েছে। যুক্ত আরেকটা সন্ধি করেছে ইহি, ইহি। এবার একটা জিনিস দেখ, আ যুক্ত হ্রস্ব ই কি হয়? এ হয় কি হয় না? তো সেই জন্য তো ইহিটা এহি হবে কি হবে না? সেই জন্য এখানে শিবযুক্ত এহি হবে, মানে সেই ইয়ের মতো উৎপাদক বিশ্লেষণ করেছিস তো সহজ কথায়। তো দেখবি যে চেঞ্জেস গুলো আসে ম্যাথের ক্ষেত্রে। সেরকম ভাবে এক একটা লাইনটা দেখে অন্য লাইনটা ভাবে চেঞ্জ হয়। তো এখানেও সন্ধির ক্ষেত্রে ওইভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য ইহিটা টাপ আছে, সেজন্য তো বারবার বলছি দেখ, টাপ কিছুই নয়, তুই টাপ মনে করছিস বলেছে, ঠিক আছে? এবার তুই যদি বলিস যে ধর তুই মানে নর্মাল ভাবে বলছি, তুই ধর শীতকালে গিয়েছিস, বা শীতকালে নয়, মোটামুটি একটা নর্মাল টাইমে গিয়েছিস এমন একটা জায়গায়, ধর গ্যাংটকে গিয়েছিস। এবার গ্যাংটকের পাহাড়ে ধর চড়ছিস, এবার বলছিস ভাই প্রচুর ঠান্ডা, ধর জানুয়ারি মাসে বলছিস বিশাল ঠান্ডা লাগছে, তাহলে ন্যাচারালি ঠান্ডা তো থাকবেই, তাই না? মানে যেটা যেরকম তাকে সেরকম গ্রহণও করতে হবে, এবং সেটা সহনীয় ক্ষমতাও রাখতে হবে। তো সে গ্রামারটা হচ্ছে সেরকমই, কিন্তু গ্রামারটাও কিন্তু খুব সহজ জিনিস নয়, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম। হ্যাঁ, ঠিক আছে, এটা বলে দিচ্ছি। তাহলে এখানে ওম আছে বা আ আছে, ঠিক আছে, বলে দিচ্ছি। বেশ, ধর উম তোর নামই নিলাম, ঠিক আছে? ধর নিলাম সঞ্জয়, নিলাম প্রথমে, ঠিক আছে? এটাই লিখিস তো সঞ্জয়? হ্যাঁ, যাই হোক, এটা বোঝার জন্য লিখলাম, সঞ্জয় লিখলি। বেশ, এবার সঞ্জয়ের পর কি লিখলাম? যে লিখলাম। তারপরে লিখলাম কি? এটা সন্ধি করছে কি? ইহি। তাহলে ইহিটা কি হয়ে যাবে? ইজিক্যাল টু এ কার হয়ে যাবে বলেছি? ইটা এ হয়ে যাবে। তাহলে দেখ একদিকে পড়ে থাকছে সঞ্জয় যুক্ত এহি, থাকছে কি না? থাকছে না। যদি ই কার্ডটা এ কার্ড রূপান্তরিত হয়, তাহলে ইহিটা এহি হয়ে যাচ্ছে তো। তাহলে সঞ্জয় যুক্ত এহি হয়ে যাচ্ছে হিসাব মতো। তাহলে এগুলো বাকিগুলো কেটে দিলাম আমি, মানে ওটা কেটে যেহেতু এহি চলে আসছে, তো প্লাস আমরা বলতে পারি যে সঞ্জয় প্লাস এহি, এরকম একটা রূপ বলছি। এবার তারপরে কি বলছে দেখ, যে তাহলে সঞ্জয় যুক্ত এহি কি হবে? কি হওয়া উচিত? সঞ্জয় এইহি হবে, তাই তো? মানে এটা আগে চলে আসবে, এটা অন্তঃস্থ একার আগে চলে আসবে। তাহলে এটাই বলছে, আর কিছু নেই, মানে এটা হচ্ছে পরের রূপ, মানে এহি যেটা রয়েছে, এহিটা হচ্ছে পরে আছে, পরেরটা আগে চলে আসবে, সেটাই হচ্ছে পররূপ।
ঠিক আছে? তেমনই দেখ, এই যে শিব বলেছি, যে শিব যুক্ত এহি, শিবে এহি, এরকম ভাবেই এসছে। ঠিক আছে? তাহলে এখানে দেখ প্রথমে কি বলছে, এখানে আরেকটা জিনিস বলেছে, যে আ যুক্ত ইহি দিয়ে এহি করা হয়েছে। তাহলে বলছে এখানে সন্ধি করা হয়েছে, কারণ এ বর্ণটা না। এবার দেখ, যেগুলো বিধেয় করে দিয়েছে সেইটা তোকে সেই অনুযায়ী চলতে হবে, মানে যেগুলো হবে না সেগুলো সন্ধি নিষেধ আছে, সন্ধি নিষেধ তো পড়াবো, যে কোনগুলোতে হচ্ছে না। হ্যাঁ, তখন তো সূত্র বলতে হবে, তো সেজন্য তো পড়াচ্ছি, যে ওমান নিয়ে আসছে বলতে হবে সূত্র, যে এই সূত্র অনুসারে। আরে শিবে কি, ঠিক আছে নি, তুই শোন, এখানে শুধু কি বলেছে, কি কি বর্ণ থাকবে দেখ, বলছে ওম থাকবে আর আম থাকবে। ঠিক আছে? এবার এইটা তো সেই জন্য পড়াচ্ছি, মানে এটা তো প্রথম নতুন শব্দ শুনছিস না, যেটা পানিনি বলে গিয়েছে সেটা আমাদের করতে হচ্ছে। হুম। তো বিচ্ছেদ, তোকে নিজেকে বিচ্ছেদ করতে হবে না সেটা, তোকে তো সেটা বিচ্ছেদ করতে হবে। ধর এই শুধু দিয়ে দিল যে এটা শিবে, আর কিছু নেই, ধর, তাহলে তোকে ভাবতে হবে, আচ্ছা তাহলে শিব লিখবো আগে, তারপরে কি লেখা উচিত, এই লেখা উচিত। না, শিব যুক্ত ইহি লেখা উচিত, এটা লেখা উচিত, এই লেখা উচিত নয়। ইহি কেন লেখা উচিত? কারণ এটাই হচ্ছে মানে, যেখানে অ থাকবে, অ এর পর ই থাকলে এ হয়ে যায়, এটা তো নিয়ম আমাদের। আধ গুণে পেয়েছিস তো, মানে গুণ সন্ধিতে পেয়েছিস তো, যে গণ যুক্ত ইস, গণেশ করেছিস তো। তো সেরকমই বলছি, যে এখানে তাহলে কি হওয়া উচিত, এখানে হচ্ছে শিব যুক্ত ইহি হওয়া উচিত। ঠিক আছে? কিন্তু এইখানে এই সূত্রে ব্যতিক্রম ঘটানো হয়েছে। ঠিক আছে? এখানে ইহিটা রাখা হয়নি, এখানে ইহিটাকেও আবার সন্ধি করা হয়েছে। এই সূত্রানুসারে বলছে সন্ধি করেছে, পানিনি করেছে, আমাদের কিছু করার নেই এখানে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। মানে এইখানেই আমরা কি হচ্ছে, আমরা বলতে পারি না যে এই সূত্র নিয়ে কেউ বানিয়ে কিছু করতে পারবে না, এই সূত্রে যেটা আছে সেটাই দিতে হবে তাকে, যে পরীক্ষক তাকেও ওটাই দিতে হবে। ঠিক আছে? কারণ এই নিয়মটা এরকম ভাবেই করেছে। তো এইভাবেই তোকে সেই জন্য বুঝতে হবে, বুঝলি? যে প্রথমে সন্ধি করেছে, ইহিটাকে এহি বানিয়েছে, তারপরে এটা কিন্তু করেছে। ঠিক আছে? এবং আর তার সঙ্গে কি কন্ডিশন বলেছে, যে ধাতুর সঙ্গে উপসর্গের সঙ্গী আগে কর্তব্য হয়। তাহলে ধাতু কোনটা, উপসর্গ কোনটা? ধাতু হচ্ছে উপসর্গ হচ্ছে আ উপসর্গ একটা, তাই তো? আ কিন্তু একটা উপসর্গ। এবং ধাতু হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে এই যে এই হি, এটা হচ্ছে ধাতুরূপ হচ্ছে, মানে ই হিটটা ধাতুরূপ নয়, কিন্তু সেই জন্য আগে ধাতুরূপে রূপান্তরিত করা হয়েছে এটাকে, এই হিতে, তারপরে কিন্তু এখানে সন্ধি করা হয়েছে। ঠিক আছে? এবার বেশি ডিপলি যাবি না, ওপর ওপর মানে, যে সূত্রটা মেইন জিনিস, তার উদাহরণ এটুকু মনে রাখার চেষ্টা করবি। কারণ যদি এটা বলি তাহলে এটা নিয়ে তোকে পিএইচডি করতে হবে, মানে এটা আরো চাপ হয়ে যাবে, তা একটা সূত্র নিয়ে ধর চাপ হয়ে যাবে, মানে সত্যি চাপ হয়ে যাবে, মানে তুই তাহলে বাকি সাবজেক্ট গুলো পড়বি কখন, যদি একটা টপিক নিয়ে ভাবিস এতক্ষণ ধরে, তাই না? তো ওটা বলতে 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 করতে করতে প্র্যাকটিস হবে, তাই না? বেশ, প্রশ্ন এগুলো যেমন ভাবে পড়াচ্ছিস তেমন ভাবে পড়তে থাক। যখন প্রশ্ন প্র্যাকটিস করাবো তখন ডাউট বলবো, যে তোদের কোথায় ডাউট হচ্ছে, তখন তো বেশি আরো বুঝবি, তাই না? এখন মেন সূত্র বুঝছিস, এর কোথায় কি তখন ভুল ভাল হচ্ছে তোদের, তখন তো সেটা দেখে দেবোই আমি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ, একটা সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র এটা, এং পদান্ততে। তাহলে এং, আচ্ছা শ্রেষ্ঠা বলতো, শ্রেষ্ঠা আছিস কি না নেই? আচ্ছা, এং মানে কি?
এং এং, দেখ প্রথমে লিখেছেন এং পদান্ত দতি, তো এং কথার অর্থ কি? হ্যাঁ, তো মাহেশ সূত্রে তাহলে যদি এং বলি, তাহলে কি কি বর্ণ পড়বে? আচ্ছা, শেষটা কি পড়বে? এটা ঠিক আছে, এ আর ও পড়বে, হ্যাঁ এটাই তাহলে, এই দুটোই 3 নম্বর সূত্র এ ও। তাহলে এ আর ও পড়লো, এবার বলছে এং পদান্তাদতি। তাহলে পদান্ত দতি মানে হচ্ছে পদান্ত, দেখ পদান্তা মানে পদান্ত এ দতি, এরকম মানে ভাঙছে, মানে পদান্ত একার এ দতি হয়ে যাবে, পদান্ত এ দতি। সেজন্য একার বা ওকারের পর, মানে যেহেতু এংটাকে ওরকম আকারে বলছে, এং মানে হচ্ছে পদের অন্তে, মানে পদের অন্তে মানে কোন কোন পদের অন্তে, এখানে যে যে পদটা প্রথম থাকবে এটা মাথায় রাখবি, যে শব্দ মানে যে পূর্ব পদের পদের অন্তে, ঠিক আছে? ওকার বা ওকারের পর যদি অকার থাকে, তাহলে দুয়ে মিলে পূর্বরূপ হয়, ঠিক আছে? তাহলে এই পূর্বরূপ যে জিনিসটা আমরা আগে থেকে দেখছি, কিন্তু যে পূর্বরূপ জিনিসটা কি, মানে পরেরটা আগে বসে যায়। কিন্তু এইখানে একটা কন্ডিশন বলেছে, যে পূর্বরূপ তো মিলে যাবে, কিন্তু পরে যে অকারটা রয়েছে সেটা কিন্তু লুপ্ত অকার হয়ে যাবে। তো লুপ্ত অকার কি হয়, সংস্কৃত লিপি এরকম লেখা হয়, হয়ের মতোও লেখা হয়, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে লুপ্ত অকার। তাহলে বলছে পদান্ত একার, তাহলে শেষে যদি একার থাকে, তাহলে হরে, তাহলে হরের মধ্যে দেখ একার আছে তো, রে 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 তে একার আছে, তাহলে এদিকে আমরা একার পেলাম। আর কি বলছে, বা ওকার, এরপর যদি অ থাকে, তাহলে এখানে হরে যুক্ত অব আছে, তাহলে অ পাচ্ছি। তাহলে দেখ এই যে হরে যুক্ত অব, তাহলে এই যে অকারটা আগে চলে যাওয়ার কথা তো, অকারটা আগে চলে যাওয়ার কথা, কেন বলেছে যে পররূপ হবে, এবং পররূপ হয়েছেও, কিন্তু অকারটা অ হিসেবে যাবে না, অকারটা এরকম, ঠিক আছে? মানে এটা অনেকটা এইরকম, মানে আমার একটা উদাহরণ মনে পড়লো আর কি। মানে ধর আহ কারোর এমন একজন রয়েছে, তার বিয়ে হচ্ছে, ঠিক আছে? এবার কোনো একটা বন্ধুর বিয়ে হচ্ছে, এবং তার যে ভাগনা রয়েছে বা ভাগ্নে রয়েছে, তো সে কি হয় মামার সাথে থাকে ন্যাচারাল ভাবে, বা যখন যায় ঘুরতে যায়, কিন্তু যখন বিয়ের সময় যাচ্ছে, মামার বিয়ের সময় যাচ্ছে, তখন সে সেই যাচ্ছে কিন্তু কোলপাত্র হিসেবে যাচ্ছে সে, এবং সেজে গুজে যাচ্ছে। তো সেই অকারটাও কিন্তু অকার থাকছে, কিন্তু একটু অর্ধেক হয়ে যাচ্ছে, সেটা হাফ অকার, লুপ্ত অকার হয়ে যাচ্ছে, মানে হাফ অকার, ঠিক আছে? তো যাই হোক, এখানে ধর সেই জন্য হয়েছে কি হরে হব, মানে হব অবটাই ওরকম হচ্ছে, মানে হটাকে এরকম লিখেছে, হ্যাঁ? আর মানে যখন সংস্কৃত এটা বাংলা অক্ষরে লিখেছে বলে এরকম লিখেছে, নাহলে কিন্তু এরকম দেখবি। আর দেখ বিষ্ণু অব, তাহলে বিষ্ণু অব দেখ এখানে ওকার রয়েছে, প্লাস হচ্ছে অ রয়েছে, তাহলে এই অ আর এই ও, তাহলে এই অটা এখানে চলে যাবে, কিন্তু লুপ্ত আকার, সেখানে দেখ এখানে লুপ্ত হওয়া হয়েছে, বিষ্ণু হওয়া এরকম হয়েছে। তাহলে দেখ কন্ডিশনটা মিললো কিনা সেটা আগে দেখবি, তারপরে দেখ সূত্রটা বুঝবি কিনা, আগে কন্ডিশন মিলিয়ে দেখ। সঞ্জয় শ্রেষ্ঠ দুজনকেই বলছি, একটু দেখে নে এটা, তারপরে বল। কোনটা বিষ্ণু যুক্ত হবা? আচ্ছা, এখানে এং মানে কি, এং মানে তো এ আর ও দুটোকেই বোঝাচ্ছে। তাহলে প্রথম উদাহরণটা হচ্ছে এ দিয়ে উদাহরণ, আর সেকেন্ড উদাহরণটা ও দিয়ে উদাহরণ। তাহলে ও কারের পর যদি অকার থাকে, তাহলে অকারটা এর আগে বসবে এবং লুপ্ত অকার হয়ে যাবে। তাহলে দেখ বিষ্ণু, বিষ্ণুতে ওকার আছে, তারপরে অব মানে অ আছে তারপরে, তাহলে এই অটা কি হবে, এইখানে বসে যাবে, কিন্তু লুপ্ত অকার হয়ে যাবে। সেই জন্য দেখ বিষ্ণু ওকার তো আছেই, এই অটা দেখ লুপ্ত অকার হয়ে গেল না, হয়ের মতো দেখাচ্ছে, বিষ্ণু হবে, মানে হয়ের মতো মনে হচ্ছে ওটা লুপ্ত অকার, ঠিক আছে?
দেখ বুঝলি কিনা, তাহলে আবার বলছি আরেকবার। না বুঝে বলবি না কিন্তু, হ্যাঁ বুঝেছি। সঞ্জয় বোঝা গেছে? মাঝে ঢুকছে, ঠিক আছে। আবার বলছি, ভালো করে। আচ্ছা একটা কথা দেখ, তোর যেখানে মানে এখানে লেখা আছে, আমি আমি নিজের মন গড়া কিছু বলছি না, লেখাটাকে ফলো করা লাগে। এখানে হচ্ছে এং পদান্ত ধাতুতি, এবার এং মানে কি এবং পদান্ত। আচ্ছা, এং মানে হচ্ছে এ আর ও, তাই তো? এটা বুঝতে পারলি? বেশ, চেষ্টা বুঝতে পারলি, এ আর ও আসছে এং থেকে। এবার এইটাকে ভাঙতো যে পদান্তা দতি, এটাকে ভাঙলে কি হবে? এই যে এটাকে ভাঙলে কি হবে? পদান্তা দতি এটাকে ভাঙলে কি হবে? হম হম হম। সঞ্জয় বল। এই দেখ, এই দেখ ঠিকঠাকই বলছিস, কিন্তু আ দুটি কেন বলছিস? আটা রয়েছে, যেমন এটাকে পদান্ত করবো তখন একটা অ চলে গেলে অয় তো থাকছে না। অদতি, হ্যাঁ, পদান্ত যুক্ত অদতি। না ওরকম হবে না। তাহলে এই যে অদতি মানে কি, পদের অন্তে যেটা অ, মানে মানে পদান্ত যুক্ত অদতি, মানে এই আগের পদান্ত, দেখ পদান্ত মানে হচ্ছে আগের পদান্ত, মানে আগের পদান্তে যদি এ কার থাকে বা ও কার থাকে, যে কোনো দুটো একসাথে থাকবে না কিন্তু। তাহলে মানে পদান্তের আগে যদি একার থাকে বা ওকার থাকে, তাহলে কি হবে, অকারটা আগে বসবে, মানে এ এর সাথে বসবে হয়তো, বা ও থাকলে ও এর সাথে বসবে, কিন্তু লুপ্ত আকার আকারে বসবে। তাহলে লুপ্ত আকারের চিহ্ন কি? দুটো চিহ্ন ইউজ করা, একটা হয়ের মতো আর একটা হচ্ছে এই রকম খণ্ডের মতো। ঠিক আছে, এটুকু বুঝলি নি, দেখ তারপর বলছি। বুঝলি? আচ্ছা কতটা বুঝলি বল। আচ্ছা ভাঙাটা বুঝলি, বেশ। না আমি বলছি এ আর ও এলো, এটা ঠিক আছে। এই পদ, এবার ধর এই যে অ, মানে পদান্ত অদতি এলো তো, ধর অদতি, মানে অবর্ণটা নেন, অদতি, অদতি মানে দতি কথার অর্থ এখানে হচ্ছে যুক্ত হওয়া, আর কিছুই না। তাহলে এই যে অটা রয়েছে, তাহলে অটা এর পরেও থাকতে পারে, মানে এ বর্ণের পরে থাকতে পারে, বা অটা ও বর্ণের পরে থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা আগে বসবে এবং সেটা হাফ হয়ে যাবে, হাফ অকার হয়ে যাবে। এবার একটা ন্যাচারাল উদাহরণ দিয়ে বলছি, দেখ যদি বুঝতে পারিস। ধর দুজনকে বলছি যে চেষ্টা মনে হয় লিফট করেছে মনে হয়, ঠিক আছে তুই শোন। ধর তুই আছিস, জয়ন্ত আছিস, ঠিক আছে, দুজন আছিস। এবার সঞ্জয় করলাম, এস করলাম, জয়ন্ত করলাম, জে করলাম, ঠিক আছে, বোঝার জন্য না। তাহলে দেখ সঞ্জয় আর জয়ন্ত দুজন রয়েছিস। এবার তার মধ্যে রয়েছে, আমিও ধর রয়েছি, বা অন্য কারো নাম বলছি যেন এস যে না মিলে যায়, অন্য কিছু বলছি, পুষ্পা রয়েছে, পি লিখলাম। তাহলে এবার এ হচ্ছে একটা পার্সন, এ একটা হচ্ছে পার্সন, কিন্তু এই পিটা দেখা করবে, ধর বন্ধুর সাথে মিট করবে এক একজন করে, দুজনের সাথে একজনই মিট করবে না, ঠিক আছে। এস এর সঙ্গে একবার দেখা করবে, ওর সঙ্গে দেখা হয়ে গেলে পরে দেখা করবে জয়ন্ত, ঠিক আছে। তাহলে এই যে দেখাটা করা হচ্ছে, তাহলে পুষ্পক হচ্ছে যেমন ভাবে যাওয়ার কথা সেমন ভাবে তোদের কাছে যাচ্ছে না, মানে কিরকম যাচ্ছে না, ধর ঠান্ডার দিন প্রচুর ঠান্ডা পড়েছে, পুষ্প একদম সোয়েটার, মানে কানে মাফলার মাফলার দিয়ে সোয়েটার ফোয়েটার পরে যাচ্ছে, মানে রাস্তায় বেরিয়েছে, কিন্তু যখন যাচ্ছে সঞ্জয়ের কাছে, তখন মিট করছে, তখন সে সোয়েটারটা পরে থাকছে না, হয়তো দুপুর হয়ে যাচ্ছে, রোদ হয়ে যাচ্ছে, যেন খুলে দিচ্ছে, আবার যখন জয়েন্দ্রের কাছে যাচ্ছে তখন সেটা খুলে দিচ্ছে। আচ্ছা তাহলে এই যে একটা আচ্ছাদন, দেখ মানে সোয়েটারের যে আচ্ছাদন সেটা রাখছে না, ঠিক আছে,
সোয়েটারের যে আচ্ছাদন সেটা রাখছে না, তাহলে মানে পুষ্প এখানে যে কাপড়ের আচ্ছাদন সেটা হাফ হলো কি হলো না? তো এই আচ্ছাদন মানে এই যে অকার রয়েছে, ধর অকারের হাফ কি? অকারের হাফ হচ্ছে এইটা খণ্ডেত্ব। মানে খণ্ডেত্বর মতো, এটা খণ্ডেত্ব না আসলে, এরকম চিহ্ন সংস্কৃত দেখবি যেটাকে বলছে লুপ্ত অকার, একে বলা হয়। ঠিক আছে, হাফ হয়ে যায় যেটা। আর একটা নাহলে হয়ের মতো হয়, মানে দুটোই সিমিলার, মানে সিমিলারই, দুটো একই, মানে দুটো চিহ্নই ব্যবহার করে সংস্কৃতে, একটা হয়ের মতো আর একটা অয়ের মতো। ঠিক আছে, তাহলে অটা হাফ কি 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 আকারে পাওয়া যাচ্ছে সেটা বুঝতে পারলি? দুটো আকারে পাওয়া যাচ্ছে সেটা বুঝতে পারলি না, পারলি না সঞ্জয়? বেশ, এই পর্যন্ত বুঝেছিস, তাহলে এবার দেখ। তাহলে এবার এখানে কি দিয়েছে, তাহলে এং মানে আমরা পেয়েছি, এং মানে পেয়েছি একবার এ আর একবার ও। তাহলে অকার রয়েছে পরে, ধর তাহলে অকারটা কি করবে, একবার এ এর সঙ্গে দেখা করবে, এর সঙ্গে দেখা শেষ হয়ে যাবে ও এর সঙ্গে দেখা করবে, কিন্তু দেখা করবে করবে, কিন্তু এ অকার হিসেবে যাবে না, এ হাফ অকার হিসেবে যাবে। এই অকারটা হাফ হয়ে যাবে, মানে কেমন হয়ে যাবে, হয় এইভাবে দেখা করতে যাবে, না হলে কিভাবে দেখা করতে হবে, এইভাবে দেখা করতে হবে। ঠিক আছে, বুঝা গেল? বেশ, এবার দেখ, তাহলে হরে, তাহলে হরের মধ্যে কি আছে, একার আছে তো, তাহলে কে দেখা করতে যাচ্ছে, অ দেখা করতে যাচ্ছে, তাহলে হরে এর সময় যুক্ত হয়ে যাবে, দেখ। হ্যাঁ, কেটে যাচ্ছে তো সেটা তো আমি কি বলবো বলো, ওটা নেটওয়ার্ক করবো কোনো সমস্যা, মানে এইখানে সমস্যা হলো আমার কেটে যেত ফোন। সেটা আমিও বলে দিচ্ছি সঞ্জয়কে, বলে দিচ্ছ দাদা। এবার দেখ, তাহলে একার যে রয়েছে সঞ্জয়, বুঝতে পারলি, হরের এখানে একার, তবে অকার আছে, তাহলে অকারটা কি করবে সঞ্জয়, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে প্রথমে এ কারের সাথে। বেশ, তাহলে এ কারের সঙ্গে যদি দেখা করতে যায়, তাহলে এটা এর পরে থাকবে, এই জায়গায় থাকবে না এখানে চলে আসবে? মানে ধর এখানে জিয়াগঞ্জে আছে, তাহলে ও বহরমপুরে দেখা করতে যাবে, তাহলে আর জিয়াগঞ্জে থাকবে, সে সে তো বহরমপুরে আসবে। বেশ, তাহলে বহরমপুরে চলে এলো, কিন্তু বহরমপুরে চলে আসার পর কেমন ভাবে আসবে, না এইভাবে আসবে। ঠিক আছে, তাহলে সেই জন্য দেখ, হরে যুক্ত অব, হরে হব লেখা আছে না, একারের পর হটা দেখ কোন লেখা আছে, তাহলে লুপ্তকারটা এমন ভাবে বসলো কি বসলো না দেখ? এটাই বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, হরে অব এরকম, মানে হরে অব এরকম হয় না, হরে অব এরকম হয়, উচ্চারণ হয়, হালকা হালকা হয়। আবার দেখ বিষ্ণু, দেখ বিষ্ণু অব, তাহলে বিষ্ণু মানে হচ্ছে এবার ও নামক বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে অবর্ণটা, তাহলে আবার সেমই যাবে, কিন্তু দেখ তাহলে ও এর পর দেখ বিষ্ণু অব, বুঝেছিস? ঠিক আছে, বেশ, শ্রেষ্ঠা বল, শ্রেষ্ঠা আছিস? আচ্ছা বল কোন জায়গায় সমস্যা। ঠিক আছে, আমি আবার বলছি, দেখ মানে ইয়ে সঞ্জয় বুঝেছি, এবার তোকেও বোঝাই নি। এবার তোদের বান্ধবী নিয়ে বলছি, তোর নাম হচ্ছে শ্রেষ্ঠা, তুই হচ্ছিস এস, তোর অন্য কোনো বান্ধবীর নাম বল না যেটা এস দিয়ে নয়, আরো দুটো বান্ধবীর নাম বল। পিউ ধরলাম, ঠিক আছে পি, ঠিক আছে পি, আর আরেকটা বল। হ্যাঁ, মানে অক্ষর আমি আলাদা বলছি, ঠিক। রাখি হলো, ঠিক আছে, এবার তোকে আমি আলাদা করে রাখছি, ঠিক আছে, প্রথমে ধর রাখি রাখলাম, পি রাখলাম, পম্পাই ধরলাম বা যে কিছু একটা হোক, আর তো এসে হচ্ছে শ্রেষ্ঠা। ঠিক আছে, এবার এই দুটো তোর তোর বন্ধু, ঠিক আছে, এবার এখন তুই বন্ধুদেরকে বলেছিস যে ওদের সঙ্গে দেখা করতে যাবি, ঠিক আছে, তাহলে প্রথমে বলেছিস যে রাখি তোর সাথে দেখা করব আমি, ঠিক আছে, তোর সাথে যে দেখা করব সেটা পম্পাকে বলিস না, ঠিক আছে, এটা বলেছিস। কারণ পম্পা আর রাখি হয়তো এমন হতে পারে যে তারা কিন্তু মানে বন্ধুত্ব ভালো না, মানে দুজন দুজনকে দেখতে পারে না, এমন হয় না যে আমাদের মধ্যে হয় যে এই তুই ওর সাথে কথা বলিস, যা তোর সাথে আড়ি। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা ওই আড়ির মতোই ভেবে নেও। এবার হচ্ছে এই যে এ শ্রেষ্ঠা রয়েছে,
তাহলে সে প্রথমে কার কাছে যাবে? আর এর কাছে যাবে, মানে রাখির কাছে যাবে। কিন্তু কন্ডিশন হচ্ছে রাখিটা মানে শ্রেষ্ঠ একটু অন্যভাবে যাবে। এবার অন্যভাবে জানে মানে যাবে মানে কি? তুই একটা জিনিস ভাব, তুই যখন ডান্সের ড্রেস ফ্রেস পরেছিস, গয়না ফয়না বিশাল কিছু পরেছিস, ঠিক আছে, তাহলে যখন দেখা করতে যাবি লোক সমাজের সামনে, তখন কি ওইসব পরে যাবি? মানে যখন তুই তোর বান্ধবীর সাথে দেখা করতে যাবি, তুই ধর নাচ পাচ করে যাচ্ছিস, তাহলে তুই ধর ফ্রি আছিস, তাহলে তুই অলংকার গুলো খুলে যাবি না অলংকার গুলো পরেই চলে যাবি লোকের সামনে, ওরকম করে দেখাবি সবাইকে, সবাই দেখবে যে হ্যাঁ ডান্স থেকে ফিরছে আর বান্ধবীর সাথে দেখা করতে আসছে, কোনটা করবি? অলংকার খুলে রাখবি তো, মানে ন্যাচারাল ভাবে যাবি। হ্যাঁ ন্যাচারাল ভাবে যাবি। তাহলে ন্যাচারাল ভাবে যাবি মানে হচ্ছে যে অলংকার বা যে ভূষণ তোর গায়ে ছিল সেটা অর্ধেক হয়ে গেল, তাই তো? এটুকু ট্রাম নেওয়া গেল কিনা দেখ। বেশ, তাহলে শেষটা হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে কার কাছে প্রথমে? না হচ্ছে আর এর কাছে। এবার দেখ, শ্রেষ্ঠাকে দেখতে লাগছিল যখন ও, মানে কি বলবো, অলংকার পরেছিল তখন এইরকম দেখতে লাগছিল, কিন্তু যখন আমাদের রাখির কাছে যাচ্ছে তখন তাকে দেখতে এরকম লাগছে, মানে অর্ধেক অর্ধেক হয়ে গেল তা, ঠিক আছে। এবার এর সঙ্গে দেখা হয়ে গেল, তো রাখির সাথে দেখা হয়ে গেল, আবার রাখির সাথে এবার কেটে গেল, রাখির সাথে আর দেখা করার দরকার নেই, এবার ডাইরেক্ট চলে যাবি কোথায়? পম্পার কাছে। তাহলে এই যে পম্পার সাথে দেখা করলি, ওই পম্পার কাছেও ওই একই ভাবে এই ওই অধা মানে ওই অলংকার খুলে দেখা করতে গিয়েছিস, সেই জন্য তুই শ্রেষ্ঠার যে অলংকার ছিল সেগুলো শেষ তুই অর্ধেক অংশ হয়ে গেলি, ঠিক আছে। এইটুকু বুঝলি কিনা দেখ? তাহলে বুঝে যাবি এই জায়গাটা। ওখানে দেখ বলেছে একার আর ওকার দুটো বন্ধু, ঠিক আছে, আর অকারও একটা বন্ধু। তাহলে বলছে অকারটা যখন এ কারের কাছে যাবে, তখন এ কারের পাশেই বসবে তো নাকি? যেমন বন্ধু বান্ধব থাকি, তখন তার পাশে গিয়ে বসি তো, না দূর যোজন দূরে বসে থাকি, এই যে তুই ওই পারে ওই প্রান্তে বসে থাক, আমি এই প্রান্তে বসে থাকি, ফোনে কথা বলবো, তাই বলি কি? তাহলে পাশে বসি। বেশ, তাহলে পাশে যখন বসলো অটা, তখন অটা অ আকারেই থাক, মানে অই যাচ্ছে, কিন্তু অটা কি হচ্ছে, তার রূপ পরিবর্তন করছে, মানে এই রকম হয়ে যাচ্ছে। আবার এ কারের সঙ্গে দেখা হয়ে গেল, আবার ও কারের সঙ্গে দেখা করতে হবে, তাহলে ও কারের পরেও বসছে, কিন্তু অকারটা অকার থাকছে না, অকারটা এই রকম হয়ে যাচ্ছে, কারণ লুপ্ত অকার হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ। আর লুপ্ত অকারের দুটো সাইন ব্যবহার করা হয় সংস্কৃতে, একটা হচ্ছে খণ্ডেত্বর মতো, একটা হচ্ছে হয়ের মতো। এটুকু নেওয়া গেল। আচ্ছা এইটুকু বুঝলি কিনা দেখ, প্রত্যেকটা লাইনে বলবি কিন্তু, বুঝলি কিনা? চেষ্টা তোকে বলছি। আচ্ছা তাহলে দেখ, এইখানে বলছে দেখ হরে, তাহলে হরের এরপর এখানে কি আছে, তুই আনমিউটই রাখ, ঠিক আছে, তুই মিউট করে রাখিস না শ্রেষ্ঠ। দেখ হরে, তাহলে হরের এই যে একার আছে শেষে, আর এরপরে কি আছে, অ আছে তো। তাহলে এই দেখ, তাহলে হরের যদি একার থাকে আর অ থাকে, তাহলে অকারটা কি বলেছে, হাফ হয়ে যাবে, এখানেই থাকবে, এখানে চলে যাবে কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে হাফের চিহ্ন কিরকম, এইরকম নাহলে এইরকম। তাহলে দেখো এখানে বসেছে কিনা, বসেছে না, হারে হাবা বসেছি না, বসে দেখ, একটু জুম করলাম দেখ, হয়ের মতো চিহ্নটা বসেছে। আর বিষ্ণু যুক্ত অব, তাহলে এখানেও বিষ্ণু, কেমন কি বলেছে, একবার এ কারের সঙ্গে দেখা করা হয়ে গেল, এবার ও কারের সঙ্গে দেখা করবে, তাহলে ও কারের পর কি মানে এটা, দেখ এখানেও হলো তো হয়ের মতো চিহ্নটা, তাহলে এটাই হচ্ছে সূত্র। দেখ বুঝলি কিনা ব্যাপারটা? মানে এর থেকে সরল পদ্ধতি আমার কাছে নেই, মানে যদি না বুঝতে পারিস তাহলে আবার পরে দেখতে হবে সেটা কি করা যায়। আচ্ছা বেশ, এরপরে দেখ পরের সূত্র, সর্বত্র বিভাষা গো। এখানে কি বলা হচ্ছে কন্ডিশন, যে পদান্ত গো শব্দের পর, মানে পদের অন্তে যদি গো শব্দ থাকে এবং তারপরে যদি অকার থাকে, তাহলে বিকল্পে সন্ধি নিষেধ হয়। এবার এইখানে একটা দেখ, কি বলেছে, বিকল্পে সন্ধি নিষেধ হয়, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে সন্ধি হয় বা সন্ধি নিষেধ হয়, মানে বিকল্পে বলেছে, বিকল্পে সন্ধি নিষেধ হয় মানে কি, তবে সকল্পে সন্ধি হয় কিন্তু একদিকে নিষেধ হয়।
ঠিক আছে, এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে দেখ গো যুক্ত অগ্রম দিয়েছে, দেখ তাহলে একটা কি হলো, তাহলে এখানেও দেখ ওই রকম কন্ডিশন এলো, কিন্তু দেখ এলো না গো অগ্রম, অটা দেখ লুপ্ত আকারে এসছে না। হ্যাঁ, আবার এইখানে আবার দেখ সন্ধি করাও হয়নি প্রথমটাতে, তাহলে বিকল্পে সন্ধি নিষেধও করা হচ্ছে, আবার সন্ধি করাও হচ্ছে। যখন সন্ধি করা হচ্ছে তখন অকারটা লুপ্ত অকার হয়ে যাচ্ছে। এবার এখানে কোথাও লেখা নাই যে লকার অকারটা লুপ্ত অকার হয়ে যাচ্ছে, কিন্তু না লেখা থাকলেও মেনে নিতে হবে, কারণ পাণিনির ধরনটাই এটা, যে অনুবৃত্তি করা। পাণিনি বারবার করে বলবে না কিন্তু যে এই আগের সূত্রে বলেছি, এই করেছি ওই করেছি, ও কিন্তু অনেক শব্দ লিখতে ভুলে যায় মাঝে মধ্যে, ঠিক আছে। তো সেই জন্য তোদেরকে ভুলে গেলে হবে না, পাণিনি ভুলে গেল। তো সেই জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এরপরে যদি অকার আসে, সেই অকারটা লুপ্ত অকার হয়ে যায়, এবং একদিকে হয়ও না। আর যদি সন্ধি নিষেধ হয় তাহলে কেমন রূপটা হয়, গো অগ্রম, মানে ডাইরেক্ট যেমন আছে গো অগ্রম, কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে সর্বত্র বিভাষা। সঞ্জয়, বোঝা গেল? আচ্ছা, আরেকবার শুনবি তো? চল। এখানে বলছে কি পদান্ত মানে কি, পদের অন্তে, তাহলে গো শব্দ থাকবে, গো শব্দটাই থাকবে, মানে ওকার একার কিছু নয়, ওই যে ডাইরেক্ট গো শব্দ থাকবে। বেশ, এবার গো শব্দের পরে কি হচ্ছে, অকার থাকবে। তাহলে গো শব্দের মানে গো শব্দের পর যদি অকার থাকে, তাহলে যদি সন্ধি করা হয়, এটা মাথায় রাখবে যে অকারটা লুপ্ত অকার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এবার লুপ্ত অকার হয়ে, হুম, গো শব্দের পর যদি অকার থাকে বলেছে, হ্যাঁ, ইকার ওকার অন্য কিছু, হুম। হ্যাঁ বল, তোর তোর মানে তোর জায়গাটা বল যে কি বলতে চাইছিস। বেশ, শেষটা বোঝা গেছে তো? আচ্ছা, এরপরে দেখ আবাং স্ফোটায়ন আসছে। তা স্ফোটায়ন বলে একটা মুনি আছে, তার মতানুসারে একটা সূত্র বলেছে। এটাও হচ্ছে কিন্তু ওই গো শব্দের ব্যবহার রয়েছে কিন্তু, হ্যাঁ। বলছে স্ফোটায়ন মুনির মতে স্বরবর্ণ পরে থাকলে কি হয়, গো শব্দের ওকার স্থানে বিকল্পে আবাং হয়। এবার আবাং মানে কি, তাহলে এখানে যেখানে দেখ মানে ইংলিকে হসন্ত মেরেছে, তাহলে হসন্ত মেরেছে মানে হচ্ছে এটা কেটে দিতে হবে, ডিলিট হবে। ডিলিট হয়ে গেলে শুধু কি থাকছে, অব থাকবে, অব। ঠিক আছে, তাহলে এই একটা জিনিস দেখ, গো যুক্ত অগ্রম, গবাগ্রম এবং গোগ্রাম। এবার এইটা দেখ আগের সূত্রের সঙ্গেও বলবো ব্যাপারটা, কন্ডিশনটা আগের সূত্রটা ভাব পড়িসনি, এখনো পড়িসনি, এটা ভাব এই সূত্রটাই প্রথমে পড়ছিস। এখানে একটা জিনিস দেখে তোরা ভুল করবি, যেহেতু আমি যখন প্রথম সূত্র পড়েছিলাম, মানে আমি অত ভেঙে ভেঙে পড়িনি, যখন গ্রাজুয়েশন করেছি তখন আমিও কিন্তু এই জিনিসটা ভুল করেছি। তো সেটা কি, না এই যে অব শব্দটা দেখো, অব, তাহলে অব দেখবে একটা সূত্র আছে, এইচ অবায়াব, মনে পড়ছে? যে কোথায় কোথায় কি আদেশ হয়, কোথাও অব আদেশ হয়, কোথাও আব আদেশ হয়। তো এই যে অব দেখে আমি ভেবেছিলাম আচ্ছা এটা তো ওই সূত্রটা, তাহলে তো কোনো চাপ নাই, আমি ওটা মেরে দিয়েছিলাম, মানে অ্যান্সার করে দিয়েছিলাম। তারপর দেখছি ভুল হয়ে গেছে। তো কেন ভুল হয়েছে, কারণ হচ্ছে এই সূত্রটা আমি তখন পড়িনি, যে অবাং স্ফোটায়নস্য বলে একটা সূত্র আছে, যেখানে অব থাকলেই শুধুমাত্র আমি লাফাবো না, ঠিক আছে, তারপরেও কি আছে সেটা আমাকে দেখতে হবে। তো সেই জন্য এখানে দেখ বলছে স্বরবর্ণ পড়ে থাকে, তাহলে স্বরবর্ণ ডাইরেক্ট বলে দিয়েছে, মানে যে কোনো স্বরবর্ণ হতে পারে। বলছে গো শব্দের ওকার স্থানে, তাহলে যেখানে ওকার আছে সেই স্থানে কি হচ্ছে, বিকল্প অবম হচ্ছে। তাহলে এই যে গো, তাহলে গোটা কি হচ্ছে, দেখ গব, গব হচ্ছে তো, গো আর যদি অব লাগাই তাহলে কি হবে, গব হবে তো। এবার আকারটা কোথা থেকে গেল, কারণ তারপরে অ আসে, তাহলে অ আর অ মিলে আকার হয়ে যাচ্ছে, দিয়ে গবাগ্রম হয়ে যাচ্ছে।
হচ্ছে কিনা হচ্ছে না। এবং আগের সূত্রানুসারে বলছে যে যেহেতু এখানে বলেছে সন্ধি নিষেধ হয়, সেজন্য এখানেও সন্ধি নিষেধ আছে, যে গো অগ্রম শুধু লিখতে পারি। ঠিক আছে। আবার গো অজিনমটা দেখ, গবা আজিনম, আবার গো অজিনম, এরকমও ছেড়ে দেওয়া হয়েছে। এবার এইখানে কি লেখা আছে ব্র্যাকেটে, যে গো যুক্ত অক্ষ গবাক্ষ। ঠিক আছে। এখানে বিকল্পে অন্য রূপ হয় না, তাহলে গো যুক্ত অক্ষ কি হবে, গবাক্ষই হবে। এখানে কিন্তু অন্য কোনো রূপ হবে না। গবাক্ষ মানে জানিস তো? হ্যাঁ, গবাক্ষ মানে হচ্ছে জানালা। তো এখানে দেখ ওই আগের সূত্রটার কথা বলেছে, দেখ এবার এই যে পড়েছি সর্বত্র বিভাষা গো, বলছে সর্বত্র বিভাষা গো সূত্রের বিভাষাটি ব্যবস্থিত বিভাষা, গবাং অক্ষি ইব গো অক্ষি। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বল, তুই যেহেতু সঞ্জয় পরিভাষাটা মানে কি বলবো যে বাদ চলে গিয়েছিল পরিভাষাটা, পরিভাষাটা গো মানে এইখানে একটা সব মানে তোর কি বলবো বিভাষা সংজ্ঞা রয়েছে, শেষটা পড়েছিলিস? হুম। বিভাষা সংজ্ঞা পড়েছিস তো, বিভাষা সংজ্ঞা? এই যে, বেশ, ঠিক আছে, মনে নেই, দেখছি। বেশ, এখানে দেখ, আমি গ্রুপ খুললাম, গ্রুপটা দেখতে পাচ্ছিস তো? বেশ, এখানে আমি দেখছি যদি ব্যাকরণগত থাকে ওটা আমি পরিভাষাটা একটু দেখছি তোর এখান থেকে, তোকে মানে দেখিয়ে দিচ্ছি, তাহলে বিভাষার ব্যাপারটা বুঝতে পারবি। না তো উপধা, নদী, নিষ্ঠা ঘ এখানে নেই। এটা দেখি, গতি, এই তো বিভাষা দেখতে পাচ্ছিস তো? দেখ, এখানে বলছে বিভাষা সংজ্ঞা, তাহলে বলছে ন বেতি বিভাষ, না ন মানে হচ্ছে না, মানে ন কথার অর্থ হচ্ছে না, এবং ব, ব কথার অর্থ হচ্ছে বিকল্পে, ব ইতি মানে যদি ভাঙি তাহলে ন বা ইতি, তাহলে হচ্ছে হতে পারে, মানে আমরা এই অর্থ বলি না যে আমরা বিকল্প এটা ধরে নিতে পারি। তো এই যে হওয়া আর না হওয়াকে একত্রে কি বলা হয়, বিভাষা বলা হয়, আর কিছু বোঝার নেই। ঠিক আছে। সেই জন্য দেখ যেটা লেখা আছে বিভাষা বা তিন প্রকার বিভক্ত মানে বিভক্ত, একটা হচ্ছে প্রাপ্ত বিভাষা, তাহলে যেটা স্বীকার করা হচ্ছে সেটা হচ্ছে প্রাপ্ত, যেটা স্বীকার করা হচ্ছে না সেটা হচ্ছে অপ্রাপ্ত। আর যেটা প্রাপ্তা প্রাপ্ত মানে কোথাও স্বীকার করা হচ্ছে কোথাও স্বীকার করা হচ্ছে না, মানে একটা সূত্রে স্বীকার করা হচ্ছে তো একটা সূত্রে স্বীকার করা হচ্ছে না, তো এটা হচ্ছে কি প্রাপ্তা প্রাপ্ত বিভাষা। ঠিক আছে। তাহলে বিভাষা কথা বুঝতে পারলি তো, মানে যেখানে কি হয়, স্বীকারও করা হয় আবার নিষেধও করা হয়। তাহলে বয়ের দ্বারা যে বেতি, বয়ের দ্বারা বিকল্প অর্থে মানে বিকল্পে স্বীকার করা হচ্ছে বা অস্বীকার করা হচ্ছে, আর ন মনে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে বিভাষা সংজ্ঞা। বেশ, এবার চলে যাই আমাদের এই সূত্রে। তাহলে এখানে দেখ কি বলছে, যে সূত্রের সর্বত্র বিভাষা গ সূত্রের বিভাষাটি ব্যবস্থিত ব্যবহার, ব্যবস্থিত মানে কি, মানে আমরা কথায় কথায় বলি না, এরা না একটু মানে আঁট বেঁধে নেমেছে বা তৈরি তৈরি হয়ে নেমেছে, তো সেটা হচ্ছে ব্যবস্থিত, মানে যেটা চেঞ্জেসের কোনো মানে সেরকম জায়গা নেই এই বিভাষাটা, কারণ বিভাষা যেহেতু দুই প্রকারই স্বীকৃত, একটা হচ্ছে হ্যাঁ বাচক, একটা হচ্ছে না বাচক। তাহলে ব্যবস্থিত এখানে ধর নি হ্যাঁ বাচক, মানে হ্যাঁ একদম ব্যবস্থা করে বোঝাচ্ছে, মানে গবাম অক্ষি ইবা গো অক্ষি বা গো অক্ষ, গবাক্ষ। এবার এই রূপটা ভেঙে এখন পড়ার দরকার নেই, মোটেই পড়ার দরকার নেই কিভাবে আসছে, এখন শুধু মাথায় রাখবি যে গো যুক্ত অক্ষর গবাক্ষ হয়, এখানে বিকল্প অন্য রূপ হয় না। ঠিক আছে, মানে এখানে কি বলছে, তাহলে এখানে নিষেধ করা হচ্ছে, বলছে বিকল্প রূপ আর হবে না, এখানে হচ্ছে স্বীকৃত হচ্ছে একটাই। ঠিক আছে।
আর আগের সূত্রটা দেখ কি বলছে, যে ওই যে ওই অনুযায়ী কি কি চেঞ্জেস গুলো হচ্ছে সেটা বুঝতে পারছিস, যে গবাগ্রাম, এটা অফ দেখে এইচ অব্যয়বহ করবি না করবি না, কারণ অপশনটা দেবে কিন্তু এইচ অব্যয়বহ দেবেই অপশন পরীক্ষার সময়, তখন মনে হয় যে আচ্ছা অফ শব্দ আছে তাহলে করে দিই, কিন্তু এই সূত্র অনুসারে কি হবে, গো শব্দটাও আছে ভাববি, তো সেখানে কিন্তু করবো না, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখ একটা সূত্র আছে, এবার গো শব্দটা নিয়ে দেখ টানাটানি পড়েছে, ঠিক আছে, যে কত চেঞ্জ হচ্ছে, একটা ইন্দ্রে চ বলে একটা সূত্র আছে, তো সেই ইন্দ্র চ মানে হচ্ছে কি, বলছে গো শব্দের পর যদি ইন্দ্র শব্দ থাকে তাহলে ও স্থানে নিত্যই অব হয়, তাহলে এখানেও অব হবে কিন্তু, মানে গো এর পর যদি ইন্দ্র হয় তাহলে কি হবে, সেটা অব হবে, কিন্তু তখন কিন্তু অবংস্ফোটায়নস্য সূত্রাংশের হবে না, কারণ ইন্দ্র শব্দ আছে, তাহলে ইন্দ্রেচ সূত্রাংশের হবে, এটাই হচ্ছে নিয়ম, এটা সেজন্য গো যুক্ত ইন্দ্র গবেন্দ্র, ঠিক আছে, দেখ এটা সহজ আছে, এটা নিশ্চয় কঠিন কিছু না, ইন্দ্রেচটা দেখবি, ইন্দ্রেচটা। হুম, অবাসি না গব, গবেন্দ্র উচ্চারণ কর না গব, এ কারটা পড়ে আসছে গবেন্দ্র, কিন্তু মেন শব্দ কি হচ্ছে, গব হচ্ছে তো গব, গব তারপর তো ইন্দ্র বলছি, এবার এটা তো সন্ধি যুক্ত করে হবেই, ইন্দ্রটা এই স্থানে এই আদেশ হবে না, ওটার জন্য তো হয়ে যাচ্ছে, জোর পরে ই আছে তাহলে এই কার হয়ে যাবে তো ওটা, ঠিক আছে, চেষ্টা বল। বেশ, তাহলে আজকে আর একটা সূত্র আছে ছোট, সেটা পড়িয়ে আজকে শেষ করবো, আর একদিন লাগবে, স্বর, মানে পরের দিনটা শেষ করে দেবো, পরের দিনই আমাদের যে স্বরবর্ণ যে মেন সূত্রগুলো সেগুলো শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে নিষেধ কিছু আছে 4-5টা মতো, ওই নিষেধগুলো একদিন পড়াবো। বেশ, এখানে দেখা আছে, হ্যাঁ তাহলে স্বরসন্ধিটা হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে ইকো অসবর্ণে সাকাল্যস্য হ্রাস্যস্য, বলছে অসবর্ণ স্বরবর্ণ, তাহলে অসবর্ণ নিশ্চয় বলতে হবে না, অসবর্ণ সবর্ণ এগুলো কি, চেষ্টা জানিস তো অসবর্ণ অসবর্ণ কি, ভুলে গেছিস? হুম, আমি পড়িয়েছিলাম না, যে যে ওইটা একটা উদাহরণ দিয়েছিলাম, যে অনুলোম প্রতিলোম বিবাহ দিয়ে উদাহরণ দিয়েছিলাম, তো কি সবর্ণ অসবর্ণটা কি, সঞ্জয় বল শুনি। হ্যাঁ তো, হ্যাঁ এগুলো সবর্ণ, আর শ্রেষ্ঠ যেটা বলছি সেটা হচ্ছে যে একই, মানে কি বলবো, একই গোত্রের সঙ্গে যদি একই গোত্রের বিবাহ হয় সেটাকেও সবর্ণ বলতে পারি, মানে আমি বোঝানোর জন্য বলেছিলাম, মানে বর্ণের সবর্ণ তো সেটা না, এমনি বলেছিলাম বোঝানোর জন্য, বা হচ্ছে ধর হচ্ছে যে একই মায়ের 3 জন সন্তান, মানে 2 ভাই আর 1 বোন, তাহলে তারা হচ্ছে পরস্পর সবর্ণ, সেরকমই হচ্ছে এখানে দেখ এই যে অ আ দুটো হচ্ছে সবর্ণ, কেন সবর্ণ, কেন অ আ হচ্ছে একই মায়ের সন্তান, মাটা কে তাহলে, এখন প্রশ্ন হচ্ছে, মানে যেমন পিতা পুত্রের অঙ্ক করতে পিতার বয়স জিজ্ঞেস করে, আমি সেরকম জিজ্ঞেস করছি তাহলে, যে মাটা এখানে কি, অ আ এর মা কে, বল দেখি। চেষ্টা হবে, অ আ এর মা হচ্ছে কণ্ঠ, কারণ হচ্ছে কণ্ঠ কণ্ঠ,
মনে হচ্ছে অ বল, আ বল, ওরাই বলে দেবে যে কোথা থেকে উৎপত্তি ঘটছে, কণ্ঠ থেকে উৎপত্তি ঘটছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এগুলো পরস্পর কিন্তু সবর্ণ। ঠিক আছে? তারপরে যদি বলি হ্রস্ব ই দীর্ঘ ই, তাহলে দেখ তালুতে টাচ হবে, তালু, তাহলে তালু হচ্ছে তাদের জননী। ঠিক আছে? তো এরকম আর কি। যাই হোক, তো এইখানে দেখ অসবর্ণ স্বরবর্ণ, তাহলে বুঝতে পারি অসবর্ণ স্বরবর্ণ পরে থাকলে মানে কি, সেকেন্ড পজিশনে থাকলে মানে প্লাসের পরে, তাহলে পূর্ববর্তী পদের অবস্থিত, মানে এই দিকের পদের অবস্থিত ই বর্ণ, ই বর্ণ মানে যে দুটোকেই গ্রহণ করা হচ্ছে, হ্রস্ব দীর্ঘ। উ বর্ণ, এটাও হ্রস্ব দীর্ঘ। রি বর্ণ, রি রি এবং লি, লি বর্ণে যেহেতু লি, যেহেতু কি হয়, লি এর দীর্ঘ হয় না, সেই জন্য একটা লি বলছে। লি বর্ণে বিকল্প সন্ধি হয় না, তাই বলছে সেজন্য। এবং পূর্ববর্তী পদান্তস্থিত স্বর যদি দীর্ঘ হয়, মানে আগের স্বর হচ্ছে দীর্ঘ হয়, দীর্ঘ মানে কি, দীর্ঘই হতে পারে, দীর্ঘ হতে পারে, এগুলো সব তো দীর্ঘ। এবার হচ্ছে তার মধ্যে দেখ ব্যাকেটে লিখে দিয়েছে কি, যে দীর্ঘই, দীর্ঘ আর রি, তবে তার হ্রস্ব হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, হ্রস্বকার হয়ে যাবে। ঠিক আছে? বেশ, তাহলে এখানে উদাহরণটা কি দিয়েছে দেখ, যে চক্রীযুক্ত অত্র, তাহলে চক্রী তাহলে কি রয়েছে, দীর্ঘই রয়েছে তো, চক্রীর দীর্ঘই রয়েছে শেষে। তাহলে এখানে দেখ বলেছে দীর্ঘই হ্রস্বই বা দীর্ঘই বর্ণ, তাহলে দীর্ঘই রয়েছে কি, মানে নেই, আছে। তারপর কি আছে, অত্র আছে, তাহলে এটা পরস্পর অসবর্ণ তো, মানে স্বরবর্ণ তো অবশ্যই, অবর্ণটা মানে পরে অ আছে তো না নেই বল, মানে চক্রীর দেখ শেষটা নিলাম, তো আমার কথা শোনা যাচ্ছে তো, শেষটা ইয়ে সঞ্জয়, তো চক্রীর কি আছে শেষে ই আছে, ই, হ্যাঁ, চক্রীর দেখ এখানে শেষটা দেখবি, চক্রীর কি আছে, দীর্ঘ ই আছে, প্লাস হচ্ছে অত্র, অত্রর অ আছে, তাই তো, আছে। এবার কন্ডিশন হচ্ছে, আচ্ছা, এবার এটা তো স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ, তাই তো, কিন্তু এদের জননী কি একই, এদের উচ্চারণ স্থান কি একই, নয়। ই কারের উচ্চারণ স্থান হচ্ছে তালু। সঞ্জয় তোকে তুই বলেছিস, ওটা পড়িয়ে দেবো আরেকবার উচ্চারণ স্থানটা। তো ইটা হচ্ছে, ই মানে হচ্ছে দেখ ই, ই মানে হচ্ছে ই বললে হ্রস্ব ই দীর্ঘ হই, দেখ তালু দুটো আসবে, ইচু জেসানাং তালু বলে সূত্র আছে। এবং অ, অ বললে কণ্ঠে উচ্চারণ হয়, অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ। তাহলে দুটো যেহেতু কি হচ্ছে অসবর্ণ স্বরবর্ণ, তাহলে কি হবে, হ্রস্ব ই কারটা কি হয়েছে, মানে দীর্ঘ ই কারটা মানে দীর্ঘ বর্ণ, তাহলে সেটা হ্রস্ব ই কারে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে? এই জন্য দেখ চক্রী, এটা চক্রী হয়ে গেল। বুঝতে পারলাম কিনা দেখ? এটা হচ্ছে একটা কন্ডিশন কিন্তু, মানে যদি হ্রস্বই থাকে তাহলে সেটা চেঞ্জ করার দরকার নেই, যেমন দেখা যাচ্ছে বাড়ি আছে, বাড়ি থাকলে বাড়িই থাকবে, বাড়ি অত্র বাড়ি অত্র, কিন্তু যদি দীর্ঘই থাকে, মানে দীর্ঘ বর্ণ থাকে, দীর্ঘটাকে আবার হ্রস্বকারে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে? বুঝতে পারলি না, পারলি না বল? আচ্ছা, আর একটা উদাহরণ দিই, যেটা আমাদের মানে সংস্কৃত পড়তে গিয়ে সবাই পড়েছে, মানে অতটা রিলেটেডও নয় কিন্তু বোঝানোর জন্য বলছি এটা। এটা হচ্ছে অভিজ্ঞান, মানে অভিজ্ঞান শকুন্তলম, মানে শকুন্তলম লিখলাম। ঠিক আছে, এটা ছোট জায়গার মধ্যে লিখলাম ওটা। আচ্ছা, তাহলে দেখ, অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞানটা একটা পদ নিলাম আর শকুন্তলম একটা পদ নিলাম। ঠিক আছে, তাহলে এখানে অভিজ্ঞান শকুন্তলম যে পদটা রয়েছে, তাহলে
আসলে জিনিসটা কি, অভিজ্ঞান শকুন্তলা তো? আসলে হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। এবার মটা যোগ করে দেওয়া হয়। এবার এটা হচ্ছে, এই যে মটা রয়েছে, মটা হচ্ছে ধর, আমরা বলে থাকি যে যেহেতু এটা নাটক সেহেতু ম ইউজ করা হয়েছে, সেই জন্য অভিজ্ঞান শকুন্তলম না করে, মানে অভিজ্ঞান শকুন্তলা না করে অভিজ্ঞান শকুন্তলম করা হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে একটা সূত্র আছে, সেটা যে হ্রস্ব ও নপুংসকে। তাহলে এই সূত্র অনুসারে বলতে হবে যে হ্রস্ব বর্ণ করতে হবে, কিসে, হ্রস্ব নপুংসকে চ। যদি নপুংসক বোঝায় তাহলে সেটা আকারটা অকার রূপান্তরিত হয়। মানে যখনই অভিজ্ঞান শকুন্তলম বলবো, আকারটা কি হবে, হ্রস্ব হয়ে অকার হয়ে যাবে। এটা এই সূত্রের মধ্যে পড়ছে না, কিন্তু বোঝানোর জন্য বলছে, হ্যাঁ? যেমন এইখানে চেঞ্জেসটা আমার এলো, সেই রকমই হচ্ছে এই সূত্রটা, যেমন বললাম যে চক্রী যুক্ত অত্র, কেন এখানে চক্রী হস্যি হয়ে গেল, কারণ নিয়ম বলেই দিয়েছে যে অসবর্ণ স্বরবর্ণ পড়ে থাকলে, তাহলে অসবর্ণ স্বরবর্ণ এখানে কি না, অকার। এই যে অসবর্ণ স্বরবর্ণ এখানে অকার, এবং পূর্ববর্তী পদের অন্তঃস্থিত কি বর্ণ থাকবে, বলছে হ্রস্বই বা দীর্ঘই থাকুক, হ্রস্বই দীর্ঘ রি রি, মানে এই বর্ণগুলো থাকবে যে কোনো। তাহলে এখানে উদাহরণ দিয়েছে দীর্ঘই দিয়ে, তাহলে দীর্ঘইটা কি হয়ে যাবে, যেহেতু দীর্ঘ এটা, তো সেখানে দেখ এটা হ্রস্ব হয়ে যাবে, যে পদান্তস্থিত স্বর দীর্ঘ না, মানে যদি হয় তাহলে দীর্ঘটা হ্রস্ব রূপান্তরিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। সেখানে চক্রে যুক্ত অত্র, চক্রী অর্থ ছোট করে দিয়েছে, বাড়ি যুক্ত অর্থ বাড়ি, ঠিক আছে? না এটুকু থাকবে তো, আমি আর পড়াবো না, মানে আমি তো এটাই সেটা নেই আমার কাছে, তো সেই জন্য বললাম যে এটুকু একটু দেখে নে, এটা বোঝা গেল কিনা দেখ। যে চেঞ্জেসটা কেন হলো সেটা বুঝলেই হবে। মানে যেহেতু গ্রামারটা একটু গহন অধ্যয়ন করতে হয়, সেই জন্য আমি সেই জন্য দুদিনই রেখেছি, মানে 5 দিনের মধ্যে 5 দিনের ক্লাসে গ্রামার থাকবে না, তাহলে কেউ নিতে পারবে না সেটা, সেই জন্য 2 দিন পর পর রাখা হয়। আচ্ছা সঞ্জয় বল, শেষেরটা বোঝা গেল কিনা? তুই বারবার দেখবি, হ্যাঁ এটা নিজে দেখতে হবে, ঠিক আছে? এবার কি হয় বলতো, যখন আমরা মানে পড়াই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যখন শুনি তখন 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 তো মানে সবসময় তো আমরা ফ্রেশ মাইন্ডে থাকি না, আমাদের বাইরে হয়তো কোনো কাজ করে আসি, বা বাড়ির একটা প্রেশার থাকে, ঠিক আছে, বা কিছু একটা মানে শুনেও শুনছি না, মানে এরকম মাইন্ড হবে, মানে তুই শুনছিস কিন্তু তোর হয়তো ওই 1 মিনিটের জন্য মনটা অন্যদিকে চলে যাবে, তখন এটা মানে গড়বড় হয়ে যায়। তো ঠিক আছে, এটা তুই বারবার শুনবি, কেটে 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 ওইটুকু পজ দিয়ে দিয়ে শুনবি, ঠিক আছে? ঠিক আছে চল, তাহলে এটুকু থাকছে আজকে। কাল, কালকে একই টাইম, না 10টা নয়, 9:30 থেকে 9:40 এরকমের মধ্যে লিঙ্ক পাঠাবো আমি। হ্যাঁ মানে তাড়াতাড়ি আমি মানে নিয়েই নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কালকে ছোট একটা কিছু টপিক শেষ করার মতো কোনো টপিক পড়াবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাকলো, শুভরাত্রি।